সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির পর্দায়। দেখছেন দীপ্ত টিভির নিয়মিত কৃষি বিষয়ক সাপ্তাহিক আয়োজন নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজন। দর্শক, সারা সপ্তাহ জুড়ে আপনারা আমাদের কাছে চিঠি, ফোন কল, ইমেল বা মেসেঞ্জারের মাধ্যমে যে সকল কৃষি বিষয়ক সমস্যা পাঠিয়ে থাকেন সেসবেরই সমাধান দিয়ে থাকি আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি কৃষিবিদ ফাল্গুনী মজুমদার, এবং আপনারা জানেন যে আমাদের সাথে একজন বিশেষজ্ঞ থাকেন যিনি আপনাদের পাঠানো সমস্যাগুলোর সমাধান দেন। আমাদের মাঝে আজকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী, উপপরিচালক বালাইনাশক প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের পাঠানো বেশ কিছু প্রশ্ন আছে স্যার, তো আমরা একে একে সেই প্রশ্নগুলো শুরু করে দিই স্যার। প্রথম প্রশ্নটি নরসিংদী থেকে আয়ান খান। তিনি জানতে চেয়েছেন তার 1 বিঘা জমিতে তিনি কাঁকরোল চাষ করেছেন। এবার গাছে প্রচুর ফল এসেছে, কিন্তু ফুল থেকে যে ফলটা আসে সেটা টিকে থাকছে না। এটি আসলে পরাগায়নের সমস্যার জন্য হয়ে থাকে। আচ্ছা, এক্ষেত্রে কাঁকরোল গাছে পরাগায়নটা করতে হবে সকালের দিকে। এটি সকাল 7টা থেকে সকাল 9টার মধ্যে একটি পরাগদণ্ড সেটি হাতে নিয়ে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপরে আলতো করে যদি পরাগরেণুটা লাগিয়ে দেওয়া যায় তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এক্ষেত্রে সবচাইতে কার্যকর হলো ভালো জাতের কাঁকরোলের বীজ থেকে চারা তৈরি করা, এবং এই হ্যান্ড পলিনেশনের মাধ্যমে সকালবেলায় যতগুলো গাছে করে দেয়া যাবে এই পরাগায়ন, সবগুলো গাছেই ফল দিয়ে ভরে যাবে। কারণ আমরা জানি স্যার যে কাঁকরোলে আসলে পুরুষ ফুলের সংখ্যাটা অনেক বেশি থাকে। এটার জন্য কি এই সমস্যাটা মূলত হয় নাকি জাতের জন্য হয় স্যার? আসলে ব্যাপারটি হলো যে গাছে স্ত্রী ফুল হয় সে গাছে পুরুষ ফুল হয় না। তার মানে এখানে আমাদের চাষি ভাইদের মাথায় রাখতে হবে প্রতি 10টি স্ত্রী গাছের জন্য একটি পুরুষ গাছ যেন আশেপাশে থাকে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমাদের যারা কৃষক ভাইরা আছেন তারা সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ, এবং দেখা যাচ্ছে তারা এখন আমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে অনেক প্রশ্ন পাঠিয়ে থাকেন স্যার। সেরকমই কিছু প্রশ্ন করব আপনাকে এখন। মেসেঞ্জারের প্রশ্ন এসেছে বরগুনা সদর থেকে মিজানুর রহমান। তিনি প্রশ্ন করছেন, প্রতি বছর তরমুজ চাষ করেন এবং প্রতি বছরই তিনি ডাউনি মিলডিউ, গাম স্টেম এবং ব্লাইট এই রোগগুলোর সম্মুখীন হন। এখন এর সমাধান কিভাবে করবেন এবং মাটি শোধনের ব্যাপারেও তিনি জানতে চেয়েছেন। আসলে ডাউনি মিলডিউ এই রোগটি হলে পাতার মধ্যে সাদা থেকে হলুদ এবং সেই সাথে বাদামি ছোপ ছোপ দাগ দেখা যায়। সেটি দেখেই এটি শনাক্ত করতে হয় যে এই রোগটি হয়েছে। এবং এই ক্ষেত্রে যেটি করতে হবে, যে গাছের যে পাতার অংশটি আক্রান্ত সেই অংশটুকু সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে। দ্বিতীয়ত, তরমুজ যে জমি, সেই জমিটি যাতে দাঁড়ানো পানি না থাকে, সেচেও যেমন লাগবে তেমনি সেচের অতিরিক্ত পানিও জমে থাকা যাবে না। সুনিষ্কাশিত জমিতে এটি চাষ করতে হবে, তাহলে এটি হবে না। আর সর্বশেষ, যে জমিতে যে একটা মাটির সমস্যা, যে কারণে ডাউনি মিলডিউ রোগটায় আক্রান্ত হয়েছে, দেখা গেছে হয়তো গত বছরের জীবাণুই এখনো প্যাথোজেন ওখানে রয়ে গেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটি করতে হবে যে এই মাটিটা শোধন করতে হবে। মাটি শোধন করার জন্য কম খরচে সবচেয়ে ভালো বুদ্ধি হলো যে ওই জমির মাটি পলিথিন দিয়ে রোদের সময় ঢেকে রাখা। ভেতরে তাপমাত্রা এমন একটি পর্যায়ে পৌঁছবে যে কোনো ধরনের জীবাণু সংক্রমণ ঘটার মতো আগামীতে কোনো পরিবেশ থাকবে না। ফলত এটি সোলারাইজেশনের মাধ্যমেই সুন্দরভাবে কম খরচে আমাদের চাষি ভাইরা করতে পারেন। স্যার, পরের প্রশ্নে আছে মালিবাগ হতে আয়েশা। তিনি জানতে চেয়েছেন তার ছাদ বাগানে ডাঁটা শাকের পাতার নিচের দিকে শক্ত পাউডারের মতো আবরণ হচ্ছে, তিনি কি করতে পারেন? এটি আসলে স্কেল ইনসেক্টের আক্রমণের কারণে হয়ে থাকে। পরে সেখান থেকে যে পরিস্থিতিটা সৃষ্টি হয় সে কারণে এই ডাঁটা শাকের পাতার নিচে গুড়ি গুড়ি বা মরিচা দাগের মতো হয়ে যায়। সেক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে যদি কুপরাভিট 7 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে পাতার নিচের দিকে নজলটা দিয়ে স্প্রে করা যায়, বা হ্যান্ড স্প্রেয়ার দিয়েও যদি পাতার নিচের দিকে স্প্রে করা যায়, তাহলে এক্ষেত্রে এটি সমাধান করা সম্ভব। যেহেতু ছাদ বাগান পরিমাণ খুব বেশি নয়,
মানে সেহেতু আসলে হাতে স্প্রে করে এটা কমানো সম্ভব। এটা কি কোনো নির্দিষ্ট টাইম আছে স্যার, যে সকালে? না, আসলে আমরা যে কোনো ধরনের বালাইনাশক স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে থাকি যে সকাল থেকে সকাল 10টার মধ্যে, আর তা না হলে বিকেলে 4টার পরে। স্যার আরও কিছু প্রশ্ন আছে আপনার জন্য, আমরা প্রশ্নে চলে যাই স্যার। পরের প্রশ্নটি এসেছে সিলেট থেকে। কাজল জানতে চেয়েছেন তার মাল্টা গাছের কচি পাতায় হলুদ পাতার গায়ে গুড়ি গুড়ি দাগ হয়ে যাচ্ছে, এখন তার করণীয় কি? এটি আসলে স্কেল ইনসেক্টের আক্রমণ হয়। আচ্ছা, সেই ইনসেক্টে যে কাজটি করে সেটি হলো কচি পাতার রস চুষে খায়। আচ্ছা, যখন রস চুষে খায় তখন সে তার শরীর থেকে একটা বিষাক্ত পদার্থ ওই গাছের প্ল্যান্ট স্যাপের মধ্যে নিক্ষেপ করে। তখন ওই জায়গায় পাতার মধ্যে গুড়ি গুড়ি হয়, তারপরে সেটি কাণ্ডে হয়, ইভেন মালটার গায়েও আমরা এই গুড়ি গুড়ি এই অংশটি দেখতে পাই। আচ্ছা, এটি প্রতিকার করতে গেলে এটির জন্য যেটি করতে হবে সেটি হলো কীটনাশক আছে যেটি 50 EC। এটি যদি আমরা 1 মিলিলিটার পার লিটার পানিতে মিশিয়ে এটি যদি পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেওয়া যায় তাহলে এই স্কেল ইনসেক্টের আক্রমণ থেকে মাল্টা গাছ রেহাই পেতে পারে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আমাদের সাথে ফোন কলে একজন কৃষক ভাই যুক্ত আছেন, আমরা তার প্রশ্নটা নিয়ে আসি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কৃষক ভাই, আবু তাহের ভাই কেমন আছেন? আছি, ভালো আছি জি, আলহামদুলিল্লাহ। আপনি কোত্থেকে বলছেন আপনি সেটা জানিয়ে আমাদের যিনি আজকের অতিথি আছেন বিশেষজ্ঞ, স্যারকে আপনি প্রশ্নটি করুন। আমি গ্রীষ্মকালীন টমেটো করছি, যে টমেটোতে গাছ ডলে 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 পরে মারা যাচ্ছে, অনেকগুলা গাছ ডলে পরে মারা যাচ্ছে, কিন্তু প্রতিকার পাচ্ছি না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আমাদের চাষি ভাই তাহের সাহেবকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। এক্ষেত্রে টমেটো গাছ ঢলে পড়া থেকে রক্ষা পেতে হলে বাস্তবে জমির মাটি শোধন করতে হবে। যদি আমরা করাত কলে যে কাঠের গুঁড়ো সেটি যদি আমরা সেই মানে টমেটোর চারা যে জায়গায় করা হয় সেই বীজতলায় যদি আমরা সেই কাঠের গুঁড়োটা পাতলা করে বিছিয়ে সেটি যদি আগুন ধরিয়ে দেই তাহলে মানে যে এটা স্যার আমরা রোপণ করার আগে এটা করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে বীজতলায় চারা গজানোর আগেই সেটি যদি আমরা বীজতলার মাটি শোধন করে নিতে পারি, করত কলের যে কাঠের গুঁড়ো আছে সেটি পাতলা করে বিছিয়ে যদি ওখানে আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে সেই করত কলে কাঠের গুঁড়োটা পুড়বে এবং ওই বীজতলার মাটি শোধন হয়ে যাবে। আচ্ছা, আর এছাড়া যে বীজটা ব্যবহার করা হবে সেটি শোধন করে নিতে হবে। স্যার পরের প্রশ্নে আছে ভোলা থেকে জামিল, তিনি জানতে চেয়েছেন তার কাঁঠাল গাছের বেশ কিছু কাঁঠাল পেকে যাবার আগেই ফেটে যাচ্ছে, তার করণীয় কি? এটি আসলে আমাদের মাটিতে 16টি পুষ্টি উপাদান আছে, তার মধ্যে মেজর নিউট্রিয়েন্ট হলো নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম এগুলো। এছাড়া কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে আরও অনেক, তার মধ্যে একটি হলো ক্যালসিয়াম আর একটি হলো বোরন। এই দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট যদি ওই কাঁঠাল গাছের যে মাটিতে আছে সেই মাটিতে যদি এই দুটো মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি বা অভাব থাকে তাহলে এই ঘটনাটি ঘটবে। এক্ষেত্রে গাছের গোড়া থেকে জাস্ট 3 হাত দূরে একটা সার্কেলের মতো করে মাটি 8 থেকে 10 ইঞ্চি গভীরতায় কুপিয়ে সেখানে যদি 8 থেকে 10 বছর বয়সী একটি কাঁঠাল গাছের জন্য এই আমি যে এটা বললাম ক্যালসিয়াম সেটি হলো আসে জিপসাম থেকে। আচ্ছা, ওই জিপসাম যদি দিয়ে দেওয়া হয় 1/2 কেজি, আর বোরন সার যদি 8 থেকে 10 বছর বয়সী একটি গাছের জন্য এটি দেয়া হলে আমার মনে পরবর্তীতে যে মৌসুমটি আসবে সেই মৌসুমে আর এই সমস্যা থাকবে না। তবে একটি কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ফল গাছে প্রতি বছর 2 বার কিন্তু সার দেওয়ার নিয়ম, একবার হলো বর্ষার আগে, একবার বর্ষার পরে। এটি আমাদের অনেক গাছের যিনি মালিক উনি এটি ফলো করেন না, যে কারণে গাছের চারা লাগানোর সময় যে সারটি উনি দেন এরপর আর সার দেওয়ার প্রয়োজন মনে করেন না। অনেক সময় দেখা গেছে স্যার যে উঠানের মাঝে একটা অনেক পুরনো গাছ, আমরা কিন্তু সার সেভাবে ব্যবহার করি না, কিন্তু ওটিতেও মানে যত বেশি বয়স হবে
তত সারের পরিমাণ, খাদ্য চাহিদা টিএসপি, বাড়বে। পটাশ, ইভেন এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট দুটো বললাম, এই দুটো কাঁঠাল গাছের জন্য দিতে হবে। এবং সেই সাথে একটি জিনিস খেয়াল রাখতে হবে, কাঁঠাল গাছ দাঁড়ানো পানি সহ্য করতে পারে না। এই জন্য যদি কখনো গাছের গোড়ায় মাটি ওই জায়গায় পানি জমা থাকে, সেই পানিটি ড্রেনেজের মাধ্যমে বের করে দিতে নিশ্চয়ই, তা হবে। না হলে পচে যেতে পারে আসলে। স্যার, এখন আমরা দেখছি যে হুট করে বেশ বৃষ্টিটা বেশ এগিয়ে এসেছে এবছর। তো আমাদের কৃষকের মাঠে এখন বিশেষ করে লাউ জাতীয় যে সবজি, এগুলো এখন অনেক আছে। তো এই মুহূর্তে আসলে বৃষ্টির জন্য কৃষকদের কোনো ব্যবস্থা নিতে হবে কিনা সবজিগুলো বাঁচাতে, এই ব্যাপারে যদি আমাদের কৃষকদের একটু দিক নির্দেশনা দেন আপনি স্যার। আসলে কুমড়ো জাতীয় যে সবজিগুলো, সেগুলো মাদা তৈরি করে এটির মানে এক একটি মাদায় 3টি করে বীজ লাগাতে হয়। তার মধ্যে যেটি সুস্থ চারা থাকে সেটি বেড়ে ওঠার সুযোগ দিতে হয়। এই মাদাটি কিন্তু স্বাভাবিক যে সয়েল সারফেস থাকে তার চাইতে অন্ততপক্ষে 1 ফিট উঁচু হয়। যে কারণে যখন প্রবল বৃষ্টি হয়, এই মাদার মাটি যদি ধুয়ে যায়, সেক্ষেত্রে নতুন করে পচা গোবর সার এবং মাটি 50-50% মিশিয়ে পুনরায় সেই ক্ষয়টা পূরণ করে দিতে হবে, সয়েল ইরোশন যেটি হয়েছে, মাটি ক্ষয়। আর সেই সাথে যখন আবার মানে স্বাভাবিক পরিস্থিতি আসবে, তখন প্রয়োজন অনুযায়ী সার দিতে হবে। সেটি অবশ্যই অর্গানিক ম্যানিউর হতে হবে, মানে জৈব সার। আমরা অনুষ্ঠানের একদম শেষ অংশে চলে এসেছি এবং স্যার, আমাদের অনুষ্ঠানে আমাদের টিম একদম প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি তাদের কাছ থেকে তাদের সমস্যা তুলে আনেন। আমাদের কাছে এরকমই দুজন কৃষকের ভিডিও আছে, আমরা সেই প্রশ্নগুলো জেনে নেব স্যার। আমি মোহাম্মদ মুখলেসুর রহমান, ময়মনসিংহ থেকে বলছি। আমি 1 বিঘা পটল করেছি, তো পটলের ফলন ভালো, কিন্তু পটলের পাতায় কালো কালো দাগ, এটার সমাধানটা কি আমি এটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এটি হয়ে থাকে প্রথমত সাদামাছি বা স্কেল ইনসেক্ট, এগুলোর যে আক্রমণ হয়, সেই আক্রমণের পরে যখন ওই জায়গায় আবার মানে ছত্রাকের সংক্রমণ ঘটে, মানে তারা বাহক হিসেবে আসলে নিয়ে আসে ছত্রাক। মানে এটা হলো ভেক্টর। তারপরে মূলত যে ছত্রাকের সংক্রমণ হয়, এই ছত্রাকের সংক্রমণের কারণে এই পাতার গায়ে কালো রঙের কালির মতো দাগ দেখা যায়। এক্ষেত্রে সংক্রমণ যাতে আর না হয়, সেই কারণে প্রথমে সেই মাছি পোকাটা দমন করতে হবে বা স্কেল ইনসেক্ট দমন করতে হবে। এই দাগ পড়ার কারণে কি মানে আমাদের প্রোডাকশন বা এটার কোনো ক্ষতি হতে পারে কিনা, কমে যেতে পারে কিনা? অনেক আসলে সবজি যারা কনজিউমার, তারা কিন্তু চান একেবারেই তাজা, নির্ধারিত কালার এবং সতেজ একটা সবজি। যখনই এই কালো রঙের কালির মতো দাগ পড়বে, তখন সেটি যদি মূল যে ফসল পটলের গায়েও সেটি চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটির দাম কমার বা ফলন কমার একটা সম্ভাবনা। আর তাছাড়া পাতাতে যেহেতু এরকম দাগ পড়লে পাতার মানে সবুজ ক্লোরোফিল সূর্যের আলোর সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া খাবার তৈরি করে গাছের জন্য। যখন এই ধরনের মানে ছত্রাকের সংক্রমণ হবে, তখন পাতা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারবে না এবং গাছে ফলন কম হবে, খুব স্বাভাবিকভাবে ফলন কমে যাবে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন আছেন কৃষক, আমরা তার প্রশ্নটা শুনে আসি। ধান খেতে অত্যন্ত পোকা এবং গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে, এটার একটু আমাদের সমাধান দিন স্যার। আমরা প্রশ্নটা তো শুনলাম, যদিও আমাদের কৃষক ভাই ধান গাছে কি ধরনের পোকা সেটা একদম স্পেসিফিক ভাবে বলেননি, তিনি শুধু বলেছেন অনেক পোকার আক্রমণ হচ্ছে। এক্ষেত্রে আসলে আমাদের চাষি ভাইরা যখন ধান খেতে নামেন কোনো একটা মানে তার কাজের জন্য, তখন আশেপাশে পোকা যখন উড়াউড়ি করতে থাকে, তখন উনি ধারণা করেন যে ওনার ধান গাছে অনেক ক্ষতিকারক পোকা। কিন্তু বাস্তবে ধান গাছে ক্ষতিকারক এবং উপকারী দুই ধরনের পোকাই থাকে। এই কারণে ওনাকে হাত জালের সাহায্যে সুইপিং করে ওনাকে একটা পলিথিনের প্যাকে পোকাগুলো কালেকশন করে উপসহকারী কৃষি কর্মকর্তাকে দেখাতে হবে যে ওখানে উপকারী পোকার সংখ্যা কত এবং ক্ষতিকারক পোকার সংখ্যা কত। যদি আমাদের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা দেখে বুঝতে পারেন যে ক্ষতিকারক পোকার সংখ্যা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলের নিচে, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজনই পড়বে না। আর যদি উনি মনে করেন যে এটা ইটিএল ক্রস করেছে, সেক্ষেত্রে
যে ধরনের ক্ষতিকারক পোকা ওখানে শনাক্ত হবে সেটি সেই দমন অনুযায়ী। করা বা নিয়ন্ত্রণ করার জন্য যে কীটনাশক প্রয়োগ করা প্রয়োজন উনি সেটি প্রেসক্রিপশন করবেন। এর মাধ্যমে আমাদের চাষি ভাই এই সমস্যা থেকে সমাধান। সাধারণত দেখা যায় যে স্যার বিপিএইচ যেটাকে আমরা বলি, কারেন্ট পোকা বলে পরিচিত, এটি বেশ ক্ষতির পরিমাণ বেশি হয় ধান খেতে, এবং এটির দেখা যায় যে বংশ বিস্তারটাও খুব দ্রুত হয়, ফলে আক্রমণটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো এই ক্ষেত্রে স্যার মানে কি করতে পারে? এক্ষেত্রে আসলে কৃষকের পায়ের ধুলো হলো তার জমির জন্য হলো সোনার মতো। যখন একজন চাষি চমৎকার কথা নিয়মিত বলেছেন, পর্যবেক্ষণ করবে তখন উনি কিন্তু প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারবেন তার জমিতে এই ধরনের ব্রাউন হয়েছে প্ল্যান্ট কিনা। হপারের সংক্রমণ বা আক্রমণ হয়েছে। তা এটি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে তখন যদি সফসিন বা মিফসিন এগুলো যদি সময় মতো প্রয়োগ করা যায় তাহলে এটি আর পুরো ক্ষেতে হপার বার্ন হওয়ার ছড়াবে কোনো না। ঝুঁকি থাকে না। হ্যাঁ, কারণ দেখা গেছে যে প্রথমেই যদি শনাক্ত করা যায় তারও খরচটা কমে আসে, তার ক্ষতি কমে আসে, সব দিক দিয়ে আসলে বেশ উপকার হয়। আর যেহেতু ধান আমাদের প্রধান ফসল, এটা নিয়ে আসলে কৃষকদের সবসময় মাথা ব্যথা একটু বেশি থাকে। তো স্যার আমাদের স্টুডিওতে এসেছেন, আজকে আমাদের অনেক রকম প্রশ্ন ছিল, অনেক ধরনের প্রশ্ন ছিল সবজি নিয়ে, মাঠ ফসল নিয়ে। আপনি চমৎকার সব সমাধান দিয়েছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও পাঠাতে পারেন কৃষি বিষয়ক আপনাদের যে কোনো সমস্যা আমাদের এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7/A/ক, তেজগাঁ শিল্প এলাকা, ঢাকা 1208। অথবা আমাদের ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787 682832 এই নম্বরে। দর্শক, এতক্ষণ দেখছিলেন নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আমাদের এই সপ্তাহের আয়োজন। আমাদের আজকের অতিথি ছিলেন কৃষিবিদ নুরে আলম সিদ্দিকী। তিনি খুব চমৎকারভাবে আপনাদের পাঠানো সমস্যাগুলোর সমাধান দিয়েছেন। আপনারা আমাদের জানাতে থাকুন ফোনে বা মেইলে বা মেসেঞ্জারে। আমরা আগামী সপ্তাহে একই সময়ে আবারও হাজির হব আপনাদের পাঠানো সমস্যাগুলোর সকল সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।